আজ আমরা একটা পেপার ট্রেল ধরে এগোব, মানে পাবলিক রেকর্ডের এমন এক লম্বা রাস্তা যা একটা সরকারের পতনকে ঘিরে একদম নতুন কিছু প্রশ্ন তুলে ধরেছে। সময়টা অগস্ট 2024। বাংলাদেশে একটা সরকারের পতন হলো, আর ঠিক এই ঘটনাটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রে। আমরা যা কিছু বলবো তার সবটাই কিন্তু একটামাত্র সোর্স আর্টিকেলের তথ্য প্রমাণের উপর ভিত্তি করে। সারা দুনিয়ার মিডিয়া তখন বলছিল এটা একটা গণতান্ত্রিক অভ্যুত্থান, কিন্তু পাবলিক রেকর্ডের পথ ধরে হাঁটলে কি অন্য কোনো গল্প সামনে আসে? আমাদের সোর্স আর্টিকেলটা ঠিক এই ধারণাটাকেই প্রশ্নবিদ্ধ করছে। এবার একটা সংখ্যার দিকে নজর দেওয়া যাক। অঙ্কটা হল $572 মিলিয়ন। সোর্স বলছে 2024 অর্থবছরে আমেরিকা বাংলাদেশকে এই পরিমাণ বৈদেশিক সহায়তা দেওয়ার কথা বলেছিল। আর মজার ব্যাপার হল, এটা ছিল আমেরিকার ইতিহাসে বাংলাদেশকে দেওয়া এক বছরের সর্বোচ্চ সাহায্য। আর এই বিপুল টাকার মধ্যে সোর্সটা দাবি করছে কমপক্ষে $325 মিলিয়ন গত 10 বছরে সরাসরি গেছে গভর্নেন্স ইন্টারভেনশন কার্যক্রমে। মানে সোজা বাংলায় বললে এমন সব প্রজেক্টে টাকা ঢালা হয়েছে যা একটা দেশের সরকার কিভাবে চলবে তার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। আমাদের সোর্স আর্টিকেলটা কিন্তু বলছে এটা শুধু সাধারণ সাহায্য ছিল না, না একদমই না। এটাকে তারা বলছে একটা যত্ন সহকারে বানানো পরিকাঠামো বা আর্কিটেকচার। তো চলুন এই আর্কিটেকচারের ভেতরে একটু ঢুকে দেখা যাক। মানে এই যে এত টাকা, এটা দিয়ে ঠিক কোন কোন সংস্থা কাজ করছিল আর কি ধরনের প্রোগ্রামই বা চালানো হচ্ছিল। এই সংখ্যাগুলো দেখুন, আসলেই চমকে ওঠার মতো। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, ওরা পেয়েছে প্রায় $30 মিলিয়ন তাদের স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ প্রোগ্রামের জন্য। আবার CEPPS নামে আরেকটা জোট, তারা পেয়েছে $21 মিলিয়ন আমার ভোট আমার কর্মসূচির জন্য। বুঝতেই পারছেন, এগুলো কিন্তু কোনো ছোটখাটো অনুদান নয়। আর্টিকেলটা আরও বলছে যে এই টাকাটা একটা বিশাল সাবগ্র্যান্ট নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল স্থানীয় পর্যায়ে। কারা ছিল এই নেটওয়ার্কে? দ্য গ্লোবাল হাঙ্গার প্রজেক্টের মতো এনজিও, সমকালের মতো খবরের কাগজ, এমনকি বিটনিকের মতো একটা টেক কোম্পানিও। আর IRI, NDI, আইফেসের মতো বড় বড় সংস্থা তো মিলিয়ন মিলিয়ন ডলার পেয়েছে। এই টাকার স্রোত ধরে এগোতে এগোতে হঠাৎ একটা অপ্রত্যাশিত মোড়। আমাদের সোর্স আর্টিকেলটা এমন একটা কানেকশনের কথা সামনে আনছে যা নিয়ে সাধারণত কোনো কথাই হয় না। কে টাকা দিচ্ছিল? শুনলে অবাক হবেন, মার্কিন নৌবাহিনী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমেরিকার নেভি। সামরিক বাহিনীর এই শাখাটা বেশ কিছু কন্ট্রাক্টের পেছনে ছিল, আর এটাই পুরো গল্পটাকে একটা অন্য দিকে ঘুরিয়ে দেয়। আমেরিকার নেভির যে সাপ্লাই কমান্ড আছে, মানে ন্যাবসাপ, তাদের টাকায় চালানো কিছু প্রোগ্রামের নাম দেখুন। যেমন মাদ্রাসার ছাত্রদের মধ্যে সমতা প্রচার বা ছাত্র নেতৃত্ব উন্নয়ন কর্মশালা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো বাংলাদেশের জন্য সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স। এই সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স চুক্তিটা নিয়ে সোর্স আর্টিকেলটাতে একটা মারাত্মক কথা বলা আছে। কোট করছি, এটা কোনো খাবারের সাহায্য নয়, এটা হলো মার্কিন নৌবাহিনীর সাথে চুক্তি করা এক ধরনের গোয়েন্দা ঘেঁষা সোশ্যাল লিসনিং। আচ্ছা, টাকা এলো, কাজও হলো, কিন্তু প্রশ্ন হলো এই পুরো আর্কিটেকচারের পেছনের আসল উদ্দেশ্যটা কি ছিল? সোর্সে যে বিশ্লেষকদের কথা বলা হয়েছে, চলুন দেখি তারা কি বলছেন। 2025 সালের ফেব্রুয়ারিতে ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি বা NED এর প্রেসিডেন্ট ড্যামন উইলসন আমেরিকান কংগ্রেসের সামনে একটা কথা বলেন। তিনি বলেন, NED এর সাহায্য বাংলাদেশকে 10 বছরের বেশি স্বৈরাচারী শাসন থেকে বেরিয়ে আসতে সাহায্য করছে। আর্টিকেলটা বলছে এটা কিন্তু কোনো সাধারণ কথা না, এটা একটা সফল রাজনৈতিক মিশনের ভাষা। এখানেই একজনের নাম সামনে আসছে, মাইক বেন্স। তিনি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের একজন প্রাক্তন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন। আর আমাদের সোর্স আর্টিকেলের মূল যুক্তিটা অনেকাংশেই তার বিশ্লেষণের ওপর দাঁড়িয়ে। মানে রাজনৈতিক পট পরিবর্তনের জন্য সিভিল সোসাইটিকে কিভাবে কাজে লাগানো হয়, এই বিষয়ে তিনি একজন বিশেষজ্ঞ। বেঞ্জের বিশ্লেষণ অনুযায়ী সোর্সটা একটা রেজিম চেঞ্জ প্লেবুক বা সরকার পরিবর্তনের ছকের কথা বলছে। এর কয়েকটা ধাপ আছে। স্টেপ 1, একটা স্ট্র্যাটেজিক টার্গেট ঠিক করা, যেমন ধরুন চীনকে ঠেকানো। স্টেপ 2, ঠিক করা যে এর জন্য সরকার বদলানো দরকার। আর স্টেপ 3,
ওই দেশটাকে অস্থিতিশীল করার জন্য যা যা করা সম্ভব সবকিছু করা। আর আর্টিকেলটা কিন্তু এই পুরো বিষয়টাকে একটা পরিষ্কার জিওপলিটিক্যাল মোটিভের সাথে জুড়ে দিচ্ছে, আর সেটা হলো বঙ্গোপসাগরে চীনের যে নৌ প্রভাব বাড়ছে সেটাকে ঠেকানো। এবার বেঞ্জের এই দাবিটাকে কিছু সংনির্দিষ্ট অনুদানের সাথে মিলিয়ে দেখা যাক। ধরুন আমেরিকান হিপহপ ট্রেনিং বা বিবিসির মিডিয়া অ্যাকশনের ইউথ প্রোগ্রাম বা তরুণদের জন্য টেক ক্যাম্প। বাইরে থেকে দেখলে এগুলোকে সাধারণ কালচারাল প্রোগ্রাম মনে হতে পারে, তাই না? কিন্তু সোর্সটা বলছে এগুলো সব মিলিয়ে আসলে একটা মোবিলাইজেশন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছিল, মানে লোকজনকে সংগঠিত করার একটা পরিকাঠামো। এই চার্টটা দেখুন, এটা সোর্সের যুক্তিটাকে খুব সহজে বুঝিয়ে দেয়। খেয়াল করুন 2018 থেকে আমেরিকার সাহায্য বাড়তে শুরু করে, আর ঠিক 2024 সালে, মানে যে বছর সরকারের পতন হলো, সেই বছর এটা চূড়ায় পৌঁছায়। আর এরপর পূর্বাভাস হলো এটা আবার কমে আসবে। আর্টিকেলটা বলছে এটা একটা টিপিক্যাল প্রোগ্রাম লাইফ সাইকেল। তো সব মিলিয়ে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের মুখোমুখি করে দেয়, আর সোর্স আর্টিকেলের শেষ কথাটা কিন্তু সার্বভৌমত্বের প্রশ্নকে ঘিরেই। তাহলে মূল বিতর্কটা কোথায়? একদিকে বলা হচ্ছে এটা গণতন্ত্র প্রসারের চেষ্টা, আর অন্যদিকে সোর্স আর্টিকেলের অভিযোগ বলছে এটা আসলে কাগজপত্রে মোড়ানো সরকার পরিবর্তন ছাড়া আর কিছুই না। শেষ কথা হলো, রেকর্ডগুলো কিন্তু পাবলিক, টাকার লেনদেনও খুঁজে বের করা সম্ভব। তাই সোর্স আর্টিকেলটা একটা খুব ধারালো প্রশ্ন দিয়ে শেষ হচ্ছে। এই যে এত এত টাকা খরচ করা হলো, যারা খরচ করল তাদের জবাবদিহিতার আওতায় আনার জন্য কি কেউ এগিয়ে আসবে?